হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেশনওয়ালা পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওটা তোমার ক্লাসের বা তোমার সেমিস্টারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তুমি যদি তোমার এই সেমিস্টারে সম্পূর্ণ 40-এ 40 পেতে চাও, তাহলে আমাদের কিন্তু সমস্ত ক্লাসগুলো তোমাদের খুঁটিয়ে দেখতে হবে। প্রত্যেকটা সেমিস্টারের জন্য আমরা আলাদা আলাদা প্লে লিস্ট করে রেখেছি, সেখান থেকে গিয়ে ভিডিওগুলো খুব মন দিয়ে দেখো। বিভিন্ন প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে, বিভিন্ন এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো আমরা প্রোভাইড করে রেখেছি। সেগুলো খুব খুব ভালো করে দেখে তোমরা তৈরি করার চেষ্টা করো। যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটা চটপট করে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছে যায়। আমরা কিন্তু এডুকেশনওয়ালা এবং স্মার্ট টিউটোরিয়াল হাব এই দুটো অনলাইন এবং অফলাইন মাধ্যমে উপলব্ধ রয়েছি। তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকবে। ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে চটপট করে আমাদের গ্রুপগুলোতে জয়েন করে যাও আর খুব খুব মন দিয়ে পড়াশোনা করো। ঠিক আছে, চলো। জীবের অবস্থান অনুযায়ী শ্রেণীবিভাগ, ওইটার ক দাগ নাম্বার দে, ওর নিচে ক দাগ নাম্বার দিয়ে লেখ জীবের অবস্থান অনুযায়ী শ্রেণীবিভাগ। জীবের অবস্থান অনুযায়ী শ্রেণীবিভাগ। জীবের অবস্থান অনুযায়ী শ্রেণীবিভাগ। ওর নিচে আবার অকার দাগ নাম্বার দিয়ে লেখ জীবের ওঠানামা অনুযায়ী শ্রেণীবিভাগ। জীবের ওঠানামা অনুযায়ী শ্রেণীবিভাগ। জীবের ওঠানামা অনুযায়ী শ্রেণীবিভাগ। তাহলে আগেরটা উচ্চারণের উপর ভিত্তি করে হলো, এবার জীবটা কতটা উপরে উঠবে, কতটা নিচে নামবে, কতটা মাঝখানে থাকবে, তার উপর ভিত্তি করে এটা আবার কতগুলো অংশে ভাগ করা হয়েছে। তাহলে ভাগটা কিসের? শ্বাসবায়ুর গমন পথ। শ্বাসবায়ু কোথা থেকে যাচ্ছে, মুখ দিয়ে যাচ্ছে, জিভ দিয়ে যাচ্ছে, কি ঠোঁট দিয়ে যাচ্ছে, কিভাবে কখন কিভাবে যাচ্ছে, তার উপর ভিত্তি করে তার পার্ট হলো ক ভাগ। ক ভাগটা কি? জীবের অবস্থান, জীবটা কোথায় কোথায় থাকবে। তার আবার ভাগ আছে জীবের ওঠানামা। তাহলে জীবের অবস্থানটা আবার জীব কতটা উপরের দিকে উঠবে, কতটা নিচে নামবে, কতটা দুটোর মাঝখানে থাকবে, আবার স্ট্যান্ড হয়ে থাকবে। তাহলে এই উপর ভিত্তি করে একে চারটে অংশে ভাগ করব। তাহলে অকারের দাগের একের দাগ নাম্বার দাও, দিয়ে পয়েন্টস করো উচ্চ স্বরধ্বনি। উচ্চ মানে কি? উঁচু। তাহলে জিভটা এমন কোন স্বরধ্বনিগুলো আছে যেগুলো উচ্চারণ করতে গেলে জিভটা একদম মাথার উপরে যাবে, মানে আগাটা মাথার উপর স্পর্শ করবে। তাহলে আগিয়ে যাবে কোনটা? তো নিজেরা উচ্চারণ করে দেখো কোনটা আছে। আগাটা, কিন্তু আগাটা সামান্যতম উপরে, সামান্যতম এরকম উপর দিকে উঠে যাবে, না দীর্ঘ আসবে না। ভালো করে উচ্চারণ করে দেখো, অকার থেকে ওকার পর্যন্ত উচ্চারণ করে দেখো নিজেরা। বলেই দিলাম সংজ্ঞাটা কি, যে স্বরধ্বনিগুলো উচ্চারণ করতে গেলে জিভটা আগাটা আগাটা উপরের দিকে চলে যাবে, আগাটা উপরের দিকে উঠবে, একদম আগাটা, কিন্তু অন্য কোথাও কোনো কিছু স্পর্শ করবে না, একদম আগাতে উঠবে, সেটাই হবে উচ্চ স্বরধ্বনির উদাহরণ। কোনটা দেখো এবার। ও, ওটা দেখ ভিতর দিক ঢুকে যাচ্ছে, ও উচ্চারণ করতে গিয়ে দেখ জিভটা ভিতরের দিক চলে আসছে। উচ্চারণটা ঠিক করে কর, জোরালো করার দরকার নেই, ধীরে ধীরে করে দেখ, নিশ্চয়ই আসবে। আগাটা, কিন্তু জিভের আগাটা, বারবার বলছি জিভের আগাটা যাবে। হ্যাঁ ওইটা। অ উচ্চারণ করতে গেলে কি আসছে? নিচের দিক নেমে যাচ্ছে তো, অ নিচের দিক নেমে যাচ্ছে না, আ মাঝখানে থেকে যাচ্ছে। তাহলে এইভাবে উচ্চারণ করে দেখ কি কি আসছে, এবার দেখ। হস্য ই আর হস্য উ দুটোই একমাত্র জিভে আগাটা স্পর্শ করছে, উপরের দিকে যাচ্ছে, দুটো কিন্তু হর্ষস্বর। তাহলে দুটো হর্ষস্বর উচ্চারণ করতে গেলে জিভটা একেবারে আগাটা উপরের দিক চলে যাচ্ছে, বেশি উঁচুতে যাচ্ছে, সেই কারণের জন্য সেটাকে আমরা বলবো উচ্চ স্বরধ্বনি। তাহলে সংজ্ঞা দিচ্ছি না, উদাহরণটা লিখে নে। তাহলে দুটো কি কি এলো? হর্ষ, হর্ষ উ। আচ্ছা, দুয়ের দাগ নাম্বার দিয়ে লেখ উচ্চ মধ্য স্বরধ্বনি। তাহলে উচ্চ মধ্য মানে কি বলছে? একদম উঁচুতে নয়, একদম নিচে নয়। তাহলে দুটো যে উঁচুতে যেখানে স্পর্শ করছে এর আগেরটা উচ্চ স্বরধ্বনি, তার থেকে একটু নিচে নামবে, তার থেকে একটু নিচে নামবে, তাহলে হবে সেটা উচ্চ মধ্য
স্বরধ্বনি। এবার কি কি আসছে উচ্চারণ করো। ও, ও আর এ, ও আর এ স্বরধ্বনি। নিম্ন স্বরধ্বনি 3 দাগ নাম্বার। যে স্বরধ্বনি উচ্চারণ করতে গেলে জিভটা একেবারে নিচের দিকে নেমে আসবে, জিভটা একেবারে নিচের দিকে নেমে আসবে, তাহলে সেটাকে আমরা বলবো নিম্ন স্বরধ্বনি। তাহলে আ, আটা উচ্চারণ করতে গেলে দেখ একদম নিচে নেমে যাচ্ছে, ঠেকে যাচ্ছে, তাহলে আকারটা হলো নিম্ন স্বরধ্বনি। 1 2 3 4 নম্বর লেখ নিম্ন মধ্য স্বরধ্বনি। নিম্ন মধ্য স্বরধ্বনি। তাহলে আগেরটা যেটা উচ্চারণ করলাম সেটা কি আমরা আ, তাহলে আটা উচ্চারণ করতে গেলে জিভটা নিচের দিকে আসছে আর আমাদের এই ঠোঁটটা একটু খুলে যাচ্ছে, একটু নিচের দিকে নামছে। কিন্তু ঠিক তার আগেরটা উচ্চারণ করতে গেলে দেখ জিভটা নিচের থেকে একটু উপরে আসছে। ভালো করে দেখ উচ্চারণ করে, আটা যে জায়গায় ঠেকে যাচ্ছে তার থেকে একটু উঁচুতে উঠছে তাহলে সেটাই হবে নিম্ন মধ্য স্বরধ্বনি। আর অয়জাফলা আকারে দুটোই আসবে, অকার আর অয়জাফলা আকার। আর হলো আকারের দাগ নাম্বার দে। জিভের এগোনো পিছনো অনুযায়ী শ্রেণীবিভাগ। জিভের এগোনো পিছনো অনুযায়ী শ্রেণীবিভাগ। এর 1 দাগ নাম্বার দে সম্মুখ স্বরধ্বনি। সম্মুখ স্বরধ্বনি। সম্মুখ স্বরধ্বনি মানে কি? সম্মুখ মানে কি? সামনে। তাহলে যে স্বরধ্বনিগুলি উচ্চারণ করতে গেলে আমাদের জিভটা একটু সামনের দিকে আগিয়ে আসবে, জিভটা একটু সামনের দিকে আগিয়ে আসবে। আর কিছু কিছু ক্ষেত্রে একটু ভিতরে ঢুকে যাবে, আর কিছু কিছু একদম মিডিলে থাকবে। সামনে আগিয়ে গেলে সম্মুখ, পিছনে এলে পশ্চাৎ, আর মিডিলে থাকলে সেটাকে বলা কেন্দ্রীয় স্বরধ্বনি। এই 3টে অংশে এটাকে ভাগ করবো। এইবার নিজেরা উচ্চারণ করে বলো কোনটা সম্মুখ স্বরধ্বনি উদাহরণ হচ্ছে। তাহলে উচ্চারণ করে দেখ আটা কোথায় আসছে? এই অটা দেখ, অটা ভিতর দিকে ঢুকে যাচ্ছে। করতে গেলে কোথায় আসছে? শুনে নে একটু ভালো করে। উচ্চারণ করতে গেলে জিভটা দেখ ভিতরের দিকে একটু ঢুকে যাচ্ছে, তাহলে ঢুকে গেলে সেটাকে কি বললাম? পশ্চাৎ, পিছনের দিকে যাচ্ছে। আর যখন আগিয়ে আসবে সেটা হবে সম্মুখ। কিন্তু হচ্ছে না। আটা কোথায় যাচ্ছে? সামনেও আসছে না বা পিছনের দিকেও ঢুকেও যাচ্ছে না, মিডিলে আছে, তাহলে তখন সেটা কি হবে? কেন্দ্রীয়। তারপরে হস্য ই, দেখ জিভটা আগিয়ে যাচ্ছে। হস্য ই, জিভটা হস্য যখন বলছিস তখন জিভটা আগিয়ে যাচ্ছে, তাহলে আগিয়ে গেলে সেটা কি হবে? সম্মুখ স্বরধ্বনি। তাহলে হস্য ই হলো দীর্ঘ ই। দীর্ঘ ই দ্বারা আগে দেখ আসছে কিনা দেখ, দীর্ঘ ই, এটা আসছে না। তারপরে দীর্ঘের পরে কি? হস্য উ। তাহলে হস্য উটা কোথায় আসছে? হস্য উ টানছে কোথায়? সামনের দিকে আসছে না, পিছনের দিকে টানছে। হস্য উ টেনে নিচ্ছে, তাহলে ওটা কি হওয়া উচিত? পশ্চাৎ হবে। তার হস্যের পরে দীর্ঘ উ। দীর্ঘ উ আসছেও না, এটাও আসছে না কারণ সাইডে চলে যাচ্ছে। এরপরে কি আছে? হস্য উ দীর্ঘ উ, রি হবে না, লি হবে না, এটা দেখ জিভটা সামনের দিকে আগে আসছে, তাহলে একার আসবে। আর অয়জাফলা আকারটা আসবে তাহলে সম্মুখ হলো 2 দাগ নাম্বার দিবি পশ্চাৎ স্বরধ্বনি। পশ্চাৎ স্বরধ্বনি। পশ্চাৎ স্বরধ্বনি একটু আগে বলে দিলাম কি কি এলো? অকার, হস্য উ আর ওকার। তাহলে 3টে কি কি এলো? অকার, হস্য উ আর ওকার। এবার 3 দাগ নাম্বার দিয়ে এলে কেন্দ্রীয় স্বরধ্বনি। কেন্দ্রীয় স্বরধ্বনি কি বলে দিলাম? পিছনে যাচ্ছে না, সামনেও যাচ্ছে না, মিডিলে থাকছে কে? আকার। এবার ক্ষয়ের দাগ নাম্বার দিয়ে লেখ ঠোঁটের আকৃতিগত পরিবর্তন অনুযায়ী শ্রেণীবিভাগ। ঠোঁটের আকৃতিগত পরিবর্তন অনুযায়ী শ্রেণীবিভাগ। 1 দাগ নাম্বার দিয়ে পয়েন্টস কর। প্রসারিত স্বরধ্বনি। প্রসারিত স্বরধ্বনি। প্রসারিত মানে কি? প্রসারিত, ভালো করে একটু চিন্তা ভাবনা নিয়ে ভাব, এসে যাবে উত্তর। প্রসারিত মানে কি? আমি এই বন্ধ করে আছি, বললো একটু খোলো, বলে তো অনেক সময় মেয়েটে দেখতে আসি, কই মা দেখি তোমার পাটা দেখি,
চুলটা দেখি, পাটা, শাড়িটা একটু তোলো দেখি, পাটা দেখি ভালো করে, বলে তো হেঁটে একটু দেখাও, তাই তো? তাহলে ঠোঁটটা আমি যদি চেপে থাকি, এটা যদি খুলতে বলা হয়, সেটাকেই বলা হবে প্রসারিত। তাহলে কেউ অল্প পরিমাণে খোলে, কেউ বেশি পরিমাণে খোলে। তাহলে প্রসারিত মানে পুরোপুরি খুলে যাওয়া। তাহলে ঠোঁট দুটো যদি পুরোপুরি খুলে যায় উচ্চারণ করতে গেলে যেগুলো, তাহলে সেটাই হবে প্রসারিত, মানে বাড়ানো, এই অর্থে একটু বড় করে উচ্চারণ, মানে বড় করে ঠোঁটটা হা করে যদি উচ্চারণ করা হয়, সেটাই হবে প্রসারিত স্বরধ্বনি। মানে উচ্চারণ করতে গেলে অলরেডি ওরা খুলে যায়। অ উচ্চারণ করে দেখ, অ, এই সাইড দুটো বন্ধ করা আছে, দেখ আসছে কিনা, নিজেরা মনে মনে উচ্চারণ কর। অ, তাহলে পুরোপুরি কিন্তু খুলছে না। আ, পুরো খুলে দিচ্ছে। আ, পুরো খুলে দিচ্ছে। তাহলে এই জাতির উপর ভিত্তি করে ঠোঁট কেমন ওঠাপড়া করবে, বা কতটা খুলবে কতটা খুলবে না। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখবি, যেটাকে আমরা বর্তুল বলি, পরের সংজ্ঞায় দিচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে আমরা যেমন ফু যখন দিই, তখন কি হয়, ঠোঁটটা একটু গোল আকৃতি ধারণ করে। ফু যখন দিতে যাস, নিজেরা আস্তে আস্তে বা মুখটা ফু দেওয়ার চেষ্টা কর, সামনে দেখবি একটু গোল আকৃতি ধারণ করবে, এই এই অংশটা গোল আকৃতি ধারণ করবে। এই ফু দিতে গিয়ে যেমন আমাদের গোল হচ্ছে, কিছু কিছু স্বরধ্বনি উচ্চারণ করতে গেলে ওরকম গোল হচ্ছে, ফুঁর মতো ওরকম কুঁচকে যাওয়া। অর্থাৎ বর্তুল মানে কি, কুঁচকে যাওয়া। তাহলে কুঁচকে গিয়ে উচ্চারিত হচ্ছে, তখন তাকে আমরা বলবো বর্তুল স্বরধ্বনি। তাহলে সেটা পরে আসছে, এটা আগে আসি প্রসারিত। তাহলে প্রসারিতর মধ্যে কোনটা কোনটা উচ্চারণ করতে গেলে আসছে, দেখ খুলে যাচ্ছে, জিভটা এই ঠোঁটটা বেশি খুলে যাচ্ছে। কোনটা উচ্চারণ করে দেখ, নিজেরা উচ্চারণ করে দেখ, সবে আসবে। আর আকারটা কিন্তু হবে না, আকারটা খুলছে বটে, কিন্তু কোন জায়গায় থাকছে একটু ভালো করে দেখ। আমি জাস্ট উদাহরণ বোঝানোর জন্য বললাম। অ যে পরিমাণ আসছে, আ কিন্তু একটা মিডিলে থেমে থাকবে, কারণ তুই জোরে যদি আ করে উচ্চারণ করতে থাকিস, পুরো যদি খুলিস, তখন আর উচ্চারণ অন্য হবে, যারা গান বাজনা করে। আর যখন তুই আ বলতে, মনে হয়তো কেউ চিমটি কাটলো বা লাগলো হঠাৎ করে তাহলে এর বলার ধরনটা আলাদা। কেউ একটা সুন্দর কিছু দেখলো, কি চমৎকার, এটা বলাটা আর একটা রকম, মানে বলার ভঙ্গিটা বিভিন্ন রকম হতে পারে। সেটা কোনো একটা ক্লাসে, কোনো একটা গল্পের মধ্যে সেটা পড়ে এসছিস, এবং সেইটা নিয়ে তাকে যে পারিশ্রমিকটা দিতে যাওয়া হয়েছিল, সেটা সেও নেয়নি। কেন না, তার একটা জীবনের ইচ্ছা ছিল একটা অভিনয় করবে কোথাও। তাহলে সেই অভিনয় করতে গিয়ে ওই শুধুমাত্র একটাই উচ্চারণ, তাহলে এই আটাই তার কত রকম ভাবে বলা যেতে পারে, সেটা কিন্তু সেই জায়গায় গিয়ে, স্টুডিওতে গিয়ে সে চিন্তাধারা নিয়েছিল কি কিভাবে বলবো বা কেমন ভাবে বলা যেতে পারে। তাহলে সেখানে ছিল কি, পটলবাবু ফিল্ম স্টার, পড়ে এসছিস সবাই। পটলবাবু ফিল্ম স্টার নামক একটা গদ্য ছিল, যে গদ্যের মধ্যে পটলবাবু বয়স হয়ে গেলেও তার ইচ্ছা ছিল আমি একটু অভিনয় করব। যখন তার ডাক পড়লো, তখন তিনি নির্দ্বিধায় সেই জায়গায় গিয়ে আমার অভিনয়টা কি বলিয়ে দাও বা বলে দাও। তখন তিনি জানিয়েছিলেন, মানে যে কর্মকর্তা ছিলেন, যে এটাই আপনার অভিনয়, কি না লিখে দিয়েছিল। তাহলে নিশ্চয়ই কোনো মানুষ হয়তো তাকে ঠেলে ফেলে দিল, দেওয়ার পর তার লাগার পর সেই সে কেমন ভাবে বলবে। তাহলে সেটাই হলো তার অভিনয় জীবনের একটা অংশ। তো যাই হোক, এখানে খুলছে বটে, কিন্তু সেটা ওই প্রসারিত স্বরধ্বনির মধ্যে পড়বে না। তাহলে প্রথম কি বললি, একা, তাই তো? একারটা আসবে, হর্ষ ইটা আসবে, আর এটা আসবে, অজফল আকার। কুঞ্চিত বা বর্তুল স্বরধ্বনি, কুঞ্চিত বা বর্তুল, তরে ফসল। তখন যেটা বলছিলাম, ফু দেওয়ার সময় আমাদের ঠোঁটটা যেমন গোল হয়ে যায়, তেমনি কিছু কিছু স্বরধ্বনি উচ্চারণ করতে গেলে আমাদের ঠোঁটটা ওইরকম গোল আকৃতি ধারণ করে। হর্ষ উ, তাহলে হর্ষ উ নাও। আর দীর্ঘ আসবে না, দীর্ঘটা খুলে যাচ্ছে। ও, আর অ, ও, আর হর্ষ। তিনের দাগ নাম্বার, মধ্যস্থ স্বরধ্বনি, মধ্যস্থ স্বরধ্বনি। এটা উদাহরণ লিখে নে,
কেন? এটা মিডিলে আছে, ভালো করে দেখ, পুরোপুরি প্রসারিত নয় আবার কুঞ্চিতও নয়, তো এই দুটোর মাঝখানের অবস্থায় আছে বলে তাই এটাকে মধ্যস্থ স্বরধ্বনি বলবো। লাস্ট গয়ের দাগ নাম্বার দাও, মুখ বিবরের শূন্যস্থান অনুযায়ী শ্রেণীবিভাগ। মুখ বিবরের শূন্যস্থান অনুযায়ী শ্রেণীবিভাগ। মুখ বিবরের শূন্যস্থান অনুযায়ী শ্রেণীবিভাগ। একের দাগ নাম্বার সংবৃত স্বরধ্বনি। সংবৃত স্বরধ্বনি। সংবৃত স্বরধ্বনি সংজ্ঞাটা লিখে নে। যেসব স্বরধ্বনি উচ্চারণ করার সময়, যেসব স্বরধ্বনি উচ্চারণ করার সময়, যেসব স্বরধ্বনি উচ্চারণ করার সময় জিভ সামনের দিকে সবচেয়ে উঁচুতে থাকে, জিভ সামনের দিকে সব থেকে উঁচুতে থাকে এবং ঠোঁট দুটি সবচেয়ে কম খোলা থাকে, তাদের সংবৃত স্বরধ্বনি বলে। উদাহরণ হস্য ই আর হস্য উ। দুইয়ের দাগ নাম্বার বিবৃত স্বরধ্বনি। হস্য ই আর হস্য উ। দুই বিবৃত স্বরধ্বনি। যে স্বরধ্বনি উচ্চারণের সময় আমাদের জিভ সবচেয়ে নিচে নেমে আসে, যে স্বরধ্বনি উচ্চারণের সময় আমাদের জিভ সবচেয়ে নিচে নেমে আসে, আমাদের জিভ সবচেয়ে নিচে নেমে আসে এবং ঠোঁট দুটি খুব বেশি পরিমাণে খুলে যায়। উদাহরণ আ তোর অর্ধ সংবৃত স্বরধ্বনি। অর্ধ সংবৃত স্বরধ্বনি। অর্ধ সংবৃত স্বরধ্বনি। স্বরধ্বনি উচ্চারণে দুটি ঠোঁট, যে স্বরধ্বনি উচ্চারণে দুটি ঠোঁট, যে স্বরধ্বনি উচ্চারণে দুটি ঠোঁট অর্ধ বিবৃতির চেয়েও কম খোলে তাকে বলে, দুটি ঠোঁট অর্ধ বিবৃতির চেয়েও কম খোলে তাকে বলে অর্ধ সংবৃত স্বরধ্বনি। উদাহরণ এ ও। উদাহরণটা এ ও, স্বরধ্বনির লাস্ট চারের দাগ, চার তো মনে হয়, চার অর্ধ বিবৃত স্বরধ্বনি। স্বরধ্বনি আজকের কমপ্লিট হলো। অর্ধ বিবৃত স্বরধ্বনি, যে স্বরধ্বনির উচ্চারণে ঠোঁট দুটি, যে স্বরধ্বনির উচ্চারণে ঠোঁট দুটি বিবৃত স্বরধ্বনির চেয়ে কিছুটা কম খোলা থাকে, বিবৃত স্বরধ্বনির চেয়ে কিছুটা কম খোলা থাকে তাকে বলে অর্ধ বিবৃত স্বরধ্বনি। উদাহরণ অ আর অয়জাফেল আকারে এ। এটা পড়ে আসবি ভালো করে। স্বরধ্বনি শ্রেণীবিভাগ শেষ, পরবর্তী দিন ব্যঞ্জন ধ্বনি ধরবো। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, তোমাদের যা যা প্রয়োজন রয়েছে সেই সমস্ত বিষয়ে কমেন্ট করবে, আর ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করার রিকোয়েস্ট রইল তোমাদের কাছে। কারণ এই যে এডুকেশনওয়ালা পরিবারটা কিন্তু তোমাদের নিজেদের, তো সেখানে সবাই মিলে আমরা কাজ করব, সবাই মিলে পড়াশোনা করব, আর সেমিস্টারগুলোতে খুব খুব ভালো রেজাল্ট করব। সবার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, আর সবসময় কিন্তু পড়াশোনার সঙ্গে থাকবে। টাটা।